মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে। পুড়ে গেল। কই তুমি? আমার দেরি হয়ে যাচ্ছে তো। উফ, আমি এইদিকে। হ্যাঁ জানি জানি। ব্যাগ প্রতিদিন জানো যে আমি অফিসে যাওয়ার সময় ব্যাগটা লাগে, তারপর কেন ভুলে যাও? আমি মনে করছিলাম যে তুমি ব্যাগ নিয়ে বেরিয়েছো। ব্যাগটাও যদি আমি নেই তাহলে তুমি আছো কেন? হ্যাঁ ঠিক আছে, সরি সরি, আর হইব না। ওকে। আজকে সকালে কিন্তু ব্রেকফাস্ট যাতা ছিল, ডিম লবণের জন্য মুখেও দিতে পারি নাই। সারাদিনে যদি আমি একটা ডিম না খাই আমার সারাদিনের পুষ্টি কি পূরণ হয় বলো? তুমি কেমন বুঝবে এগুলা? তুমি তো থাকো সারাদিন বাসায়, সারাদিন কাজ তো আমাকে করতে হয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে ডিমে একটা লাঞ্চ নিয়ে আসবো আজকে। কি? আমি বলছি যে ডিমে একটা, সরি, লাঞ্চে তোমার জন্য একটা ডিম নিয়ে আসবো। তুমি কি জানো না যে আমি লাঞ্চে ডিম খাই না? শাহেদ, তোমাকে নিয়ে না আর পারি না আমি। আচ্ছা, আজকে লাঞ্চের মেনু কি বলো? মেনু মেনু ভালো, খুব ভালো। ফুলকপি সিম আর টমেটো দিয়ে শোল মাছ দিয়ে মানে মাখা মাখা করে রান্না করবো, আর বেশি করে তেল দিয়ে বাঁধাকপি ভাজবো, আর কুমড়া ফুলের বড়া। এটা তো তোমার খুব পছন্দ। এত পরিশ্রম করো, খাওয়া দাওয়াটা ঠিক না থাকলে হবে? আচ্ছা শোনো, পারলে একটু টমেটো দিয়ে একটু চাটনি করো। আচ্ছা। আর তুমিও কিন্তু খেয়ে নিবা, ঠিক আছে? আর বেডরুমে আমার কিছু কাপড় আছে, কষ্ট করে একটু ধুয়ে দিও প্লিজ। আরে প্লিজ বলতেছো কেন? আমি তো বলছি তোমার যে ঘরের কাজ আমার, অফিসের কাজ তোমার। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। দাঁড়া দাঁড়া, ছাতা, তোমার ছাতাই তো দেই নেই। তুমি এত ভুলো মন হয়েছো না। আচ্ছা, একদিন ছাতা না নিলে কিছু হবে না। আরে পাগল নাকি, কিছু হবে না। রোদ্দুপুরে কালা হয়ে যাবে তো তুমি। ও, তার মানে আমি কালো হয়ে গেলে তোমার আর আমাকে ভালো লাগবে না, তাই না? এটা কোনো কথা বললা? তুমি আমাদের বংশের একমাত্র চাকরিজীবী বউ। চাকরিজীবী বউ সাদাই কি আর কালাই কি? চাকরিজীবী বউ হলো হাতির মতো, বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। কি কি আরে কি মানে? কত? কি কত? আরে আজকে মারিং কাটিং কত? মারিং কাটিং মানে? আরে লজ্জা শরম পর কিছু নাই, বাজার করতে গেলে এই টুকটাক মারিং কাটিং সবাই করে। তুমি কি আমার বাসার কাজের লোক মনে করছো? ইস, ম্যাডামের যে কি কপাল, প্রতিদিন জামাই হাতে রান্না খায়। আর চাকরিজীবী ম্যাডামের জামাই যদি বেকার হয়, সে রান্না বাড়া করা ছাড়া করবোটা কি? কি কাজ দোস্ত? দোস্ত মানে কে তোমার দোস্ত? আরে কলিগ তো মানুষ দোস্তই কয়। আমি হইলাম গিয়ে এই অফিসের কেয়ারটেকার, আর তুমি হইলে গিয়ে ম্যাডামের বাসার কেয়ারটেকার। আমরা কলিগ হইলাম না, আমরা তো দোস্তই। কার সাথে কথা বলতেছো তুমি জানো? জানি তো, নাবিলা ম্যাডামের জামাইয়ের সাথে, যে বউয়ের ঘরের উপরে বসে বসে খায়। এই ফাজিল, এই তুমি জানো আমি বসে খাই? অবশ্য আপনি তো বসে খান না, এই বাসার সব কাম কাজ করেন, কাপড় ধোয়া, রান্নাবাড়ি করা, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এই সবই তো আপনি করেন। তাহলে আপনাদের বেকার কেটা কয়? আসলে হয়েছে কি, এই যে আমি একটা চাকরি করি, মাস গেলে আমি একটা বেতন পাই, কিন্তু আপনি যে কাজ বাজ করেন আপনি তো কোনো বেতন টেতন পান না। এই জন্যই মনে হয় মানুষ আপনার বেকার কয়। আমি কিন্তু তোমার নামে ম্যাডামের কাছে নালিশ করবো। তুমি একটা বেয়াদব। রাগ করে না ভাইজান, আসলে হয়েছে কি, সারাদিন এই গেটের মধ্যে বসে থাকি, তো কেউরে পাই না আলাপ করার জন্য। তো এই যারে পাই তার সাথে একটু খেজুরি আলাপ করি আর কি। কিন্তু সবাই তো কামের লোক, একমাত্র আপনার এই পাইছি যে বেকার, যার সাথে এই আলাপ টালাপ করা যায় আর কি। যাক, আপনি চিন্তা করেন না, আপনি খাবারটা দেন, আমি ম্যাডামরে পৌঁছে দিয়ে আসতেছি। খালি আমার একটু সাবানের টাকাটা দিলে। তুমি কি ঘুষ চাইতেছো আমার কাছে? তবা তবা তবা, গুচ্ছা মুখান গুচ্ছা মুখান। আমি তো জানি আপনার বেকার, আপনার কাছে কোনো টাকা নাই। দেন দেন, খাবার দেন, দেন, দেওয়া লাগবে না। ফুলে দিয়েছি
যা কিছু কথা ছিল বলে দিয়েছি। কি ব্যাপার, কি হলো, যাও না কেন? দেখছেন না মামা হাওয়া নাই। হাওয়া নাই মানে কার হাওয়া নাই? তোমার না রিক্সার? দেখলেন না মামা চাক্কাটা পাঞ্চার হয়ে গেছে। কারণ আমি কি করবো? আরেক রিক্সা যাইবেন? আর এক রিক্সার বা টাকা দিব কেটা? আপনি দিবেন। এই রিক্সার টাকা? এইটাও আপনি দিবেন। তো দুই রিক্সার টাকা আমি দেবো? আমি কি টাকার গাছ লাগাইছি মামা? আরে মামা রিক্সা চললে টাকা দিবেন না? মামার এই রিক্সা নষ্ট হয়েছে তোমার, ফল্ট তোমার, আমি জরিমানা দিব কেন? আমি তো আপনার জরিমানা দিতে কইনি মামা। কি দিতে কইছো তাহলে? আমার রিক্সা ভাড়া আমারে দিবেন, আরেক রিক্সা ভাড়া তারে দিবেন। একই কথা বারবার বলতেছে কেন? তাইলে তো আমার দুই রিক্সার ভাড়া দিতে হইতেছে। তো দুই রিক্সা উঠলে দুই রিক্সার ভাড়া দিবেন না মামা? তা আমি যখন আর একটা রিক্সা উঠবো সেটা কি আমার ফল্টের কারণে? তোমার ফল্টের কারণে আমার দুইটা রিক্সা উঠতে হইব, আবার বলতেছো দুইটা রিক্সার ভাড়া দিতে হইব। রিক্সা পাঞ্চার হইলে আমার দোষ, এটা আমি কি করব? না না, আমার দোষ মামা। আমি তোমার রিক্সায় উঠছি, আমার দোষ হয়ে গেছে। অবুঝ মানুষের মতো কথা কয়েন না তো মামা। আপনার লগে ভাড়া ঠিক হয়েছে কত? 50। তাহলে তো ঠিকই আছে, আমারে দিবেন 25 আর ওই রিক্সাওয়ালারে দিবেন 25। যেই টাকা ভাড়া ঠিক করছেন দুই রিক্সায় একই ভাড়া দিয়ে চলে যাবেন। আরে মামা রে, টাকা যে বেশি লাগবো না এটা তো আমিও জানি। তাইলে মামা এতক্ষণ তেনা ফেসাইলেন কেন? খামা খাতে না বেচাইতেছি না মামা, শান্তি নাই। ঝগড়া করানোর লিগে তেনা বেচাইতেছি। আমার জীবনে সব আছে, ঝগড়াটা নাই। ঝগড়া ছাড়া মানুষ বাঁচে? আমার বউ চাকরি করে, চাকরিজীবী বউর সঙ্গে কেউ ঝগড়া করতে পারে? ঝগড়ার খায়েশ তাহলে আমি কই মিটাবো কও মামা? এই তোমার লগে কথা বলে একটু ঝগড়ার খায়েশ মিটাইলাম, এই আর কি। বড় দুঃখে আছে মামা। আপনি তো আজব লোক মামা। দুনিয়াটাই আজব মামা। ধর। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে। অনেক চিন্তা ভাবনা করে আমি একটা বিষয় মিলাইতেই পারতেছি না। কি মিলাতে পারছেন না? আপনার মতো একজন সুন্দরী, হাইলি কোয়ালিফাইড, এরকম একটা মেয়ে সাহেবদের মতো মানুষকে কি করে বিয়ে করলেন? এই বিষয়টা আমি মিলাইতেই পারতেছি না। দেখেন, অফিসে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাশন একদম পছন্দ করি না। আপনার এই বিষয়টা এখন আর পার্সোনাল নাই, এটা টপ অফ দ্য টাউন। মানে অফিসে অনেক হিট, সবাই এটা নিয়ে কিন্তু অনেক গসিপ করে। দেখেন, আমি অবশ্য সবাইকে বোঝাই বলছি যে হাতের 5 আঙ্গুল সমান হয় না। একটা সুন্দরী মেয়ে, তার হাজব্যান্ড যে অনেক সুন্দর, সুদর্শন, বড়লোক হইতে হবে, এটা তো হয় না। না, জন্ম মৃত্যু বিয়ে, এটা কি আমাদের হাতে আছে? উপরওয়ালার হাতে না? তা অফিসে এখন সবাই কাজ ফেলে কি আমাকে নিয়ে গবেষণা শুরু করেছে? না, এই শাহেদ ভাই যে আপনার জন্য নিজ হাতে খাবার রান্না করে নিয়ে আসে, এইটি নিয়ে সবাই হাসাহাসি করে আর কি। না না, শুনলাম নাকি শাহেদ ভাই শুধু রান্না বান্না না, ঘরের সমস্ত কাজ করে, যেমন থালা বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, মানে বুয়ার যত কাজ আছে সব কাজই নাকি সে করে। শোনেন, আপাতত ওর জবটা নেই, বাসায় থেকে টুকটাক কাজ করে, এটাতে খারাপের কি আছে? সেটাই তো এই বাঙালির এক স্বভাব, খালি অন্য নিয়ে গসিপ করা। তবে শাহেদ ভাই মানুষ হিসেবে খুবই ভালো, দেখা হলে কি সুন্দর করে কথা বলে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ভাইয়া আপনার জন্য, স্যার আপনার জন্য খাবার দিয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালাম। স্বামীর হাতে রান্না কি চমৎকার! আপনার কি সৌভাগ্য, প্রতিদিন স্বামীর হাতে রান্না খান। আর এই যে দুর্ভাগা, নিজে একটা ডিম ভাইজা পর্যন্ত খাইতে পারি না। দুর্ভাগ্য। খাওয়ায়েন, একটু খাওয়ায়েন, স্বামীর হাতের খাবার একটু খাওয়াবেন। মামা চিনি কিঞ্চিত বেশি হয়েছে রে, একটু চিনি কমায়া আর একটা চা দে। এই নিয়ে টানা 9 কাপ চা খাইছেন মামা, একটা তো আপনাকে ঠিকমতো চিনি দিতে পারলাম না। কোনো চায়ে হিট বেশি হয়, কোনো চায়ে হিট কম হয়, কোনোটাতে এলাচ হয় না, কোনোটাতে এলাচ বেশি হয়, ঝাল হয়। তার চাইতে ভালো হয় কি জানেন মামা, আপনি অন্য দোকানে ট্রাই করেন। আরে ভাইরে, আমি তোমার ভালোবাসি দেখেই তো একটু জ্বালাই। তুমি খেয়াল করে দেখো, অফিস ছুটির পরে তোমার এখানে আসি, তোমার এখানেই চা খাইতে থাকি। অফিস ছুটি হয়, তারপরে আমি তোমার এখান থেকে যাই। এটা কথা শিখাই মামা। নির্দ্বিধায়, কেন জিজ্ঞেবে না, পারমিশনে কি আছে? আপনি কোন অফিসে চাকরি করেন? সে অফিসে কি কোনো কাজ কাম নাই? আরে কি বলো, কাজ কাম থাকবো না কেন?
কাজকাম অবশ্যই আছে, যারা চাকরি করে তারা কাজকাম করে। তাহলে আপনি করেনটা কি? প্রতিদিন কোন অফিস থেকে চা খাইতে আসেন? বুঝছি, তুমি ভুল বুঝছো। চাকরি আমি করি না, চাকরি করে তোমার মামি। অনেক বড় পোস্টে চাকরি করে, মেলা টাকা বেতন পায়। আর তোমার মামি চায় না যে আমি একটা চাকরি করি, অপছন্দ করে সে, যে কারণে আমি চাকরি করি না। অবশ্য এটারও চাকরি বলা যায়। আমি বাসায় থাকি, তার জন্য রান্নাবান্না করি, সেই রান্নাবান্না নিয়ে আসি অফিসে, সে খায়, এই আমার চাকরি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বেকার? জি না, ক্রিয়েটিভ। আর ক্রিয়েটিভ মানুষ চাকরি করে না। বুঝছি, আপনি হলেন ভাদাইম্বার ঘরের ভাদাইম্বা। মামারে চিনি কমায় দিয়ে একটা চা দাও, একটু মশলা দিয়ে ভালো করে, প্লিজ। খাদ্য। কি ব্যাপার, তুমি খাবা না? হ্যাঁ খাবো। তাহলে দাঁড়ায় আছো কেন, বসে পড়ো। না, তুমি গৃহকর্ত্রী, তুমি খাওয়া শেষ করো, তারপর আমি খাই, নাহলে সংসারের অকল্যাণ হয়। কোথাও দেখছো যে বাড়ির বউ চাকরি করে আর জামাই বসে বসে খায়? তুমি অবশ্য বসে বসে খাও না, বাড়ির সব কাজই তো করো। হ্যাঁ করি, ওইটা কাজ, আসলে আমি সেটাই বিশ্বাস করি। সংসারটা তো আমাদের, এই কাজটা আমি আনন্দের সঙ্গেই করি। এই যে তুমি সারাদিন খাটাখাটনি করো না, এই খাটাখাটনিটা যদি বাইরে করতা তাইলে কেউ তোমাকে বউয়ের চাকর বলতো না, বেকার বলতো না, অপমান করতো না। দেখো, মানুষে আসলে নানান কথা বলবে, মানুষের কথা গায়ে মাখাটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। কারণ সংসারটা আমাদের, কে কি বললো না বললো সেটা গায়ে মাখতে চলবে। ধরো তুমি তো সারাদিন অফিস করো, খাটাখাটনি করো, সারাদিন অফিস থেকে ফিরে তোমার নিজের কি কাজ করতে ভালো লাগবে বলো আমারে? তা অবশ্য ঠিকই বলছো, সারাদিন অফিসে এত টায়ার্ড থাকি আমি, বাসায় এসে কাজ করা আমার পক্ষে সম্ভব না। দেখো, চাকরি চাইলে তো একটা নেওয়াই যায়, হয়তো একটা চাকরি আমি পাবো, কিন্তু আমি তো সেটা করতে চাই না। চাকরি করলে তোমার সঙ্গে আমার দেখাই হবে না। হ্যাঁ, তুমিও বলতে পারো যে দেখা যে হয় সেই সময়টা কি খুব বয়সে ভালো কাটে, তুমি হয়তো আমার ঝাড়ি টাড়ি দাও, কিন্তু আমি গায়ে মাখি না, একটাই কারণ, আমি ভালোবাসি তোমার। কারণ আমি যদি একটা অফিসের চাকরি নিই, সেখানে যদি আমার বস আমার ঝাড়ি দেয়, তোমার কি মনে হয় সেটা আমি সহ্য করবো? আমি এখন সহ্য করবো না। বুঝতে পারছি। আচ্ছা থাক, তোমার চাকরি বাকরি করার দরকার নেই, তুমি বরং বাসায় থাকো, বাজার সদাই করো, ঘর মুছো, কাপড় ধো, এটাই ভালো। থ্যাংক ইউ। তুমি কিন্তু খাইতেছো না, খাও। আমি খাবো, তুমিও বসো। বসো। বসতেছি, তোমার খাওয়া শেষ করো। না না, আমার সাথে খাবা, বসো। কিছু শুনছেন? কিসের কথা বলছেন? আপনার তো প্রমোশন হয়ে যাচ্ছে। আপনি যে কোথা থেকে এসব আজগুবি খবর পান না কবির ভাই? শোনেন, এইসব কথা চাপা থাকে না, বাতাসে ওড়ে। অবশ্য আপনি যেই লেভেলে সুন্দরী আর স্মার্ট, আপনার প্রমোশন না দিয়ে উপায় আছে? এটা কি আমার প্রশংসা ছিল নাকি আপনি আমাকে ঠেস মারলেন? শোনেন, আপনি আমার কলিগ, তাই বলতেছি। আপনার এই সামান্য প্রশংসা যথেষ্ট না। আপনার মতো একটা সুন্দরী মেয়ে যদি আমার ঘরে থাকতো, আমার যদি বউ হইতো, তাহলে আমি তারে তো মাথায় করে রাখতাম। চাকরি তো দূরের কথা, চাকরি জীবনও করতে দিতাম না। আমি যতদূর জানি ভাবিও কিন্তু যথেষ্ট সুন্দরী ছিল। আর বললেন না, এটা খাতারনাক, রাক্ষসী। শোনেন, ওর কারণে আমি ঠিকমতো কাজে কনসেন্ট্রেশন দিতে পারি না, আমি অফিসে ঠিকমতো আসতে পারি না। আমি যদি ওইসব জায়গা থেকে একটু শান্তি পাইতাম, তাহলে আমি প্রমোশন নিয়ে হেড অফিসে চলে যেতাম। আপনার কি সৌভাগ্য, আপনার প্রমোশনটা হয়ে যাচ্ছে। অবশ্য আপনার পাশাপাশি আমারও কিন্তু প্রমোশনটা হয়ে যাচ্ছে। আপনার সাথে অনেক আমার মিল আছে না? জি স্যার, জি স্যার, আমি এখনই আসছি। শোনেন, আমার কথাটা হচ্ছে আমি স্যারকে একটু বলে আসি। কি টাকা আছেন কেন? কিছু বুঝলেন? কিছুই বোঝেন নাই, এত বোঝার দরকার নাই। প্রমোশনের কথা ভুলেও চিন্তা করেন না, আপনার হবে না এসব। কাজ করেন। নাদিয়া, একটা কথা বলি।
আগামী শুক্রবার তো জামান ভাইয়ের মেয়ের জন্মদিন। আমরা তো যাব, তাই না? আমার পাঞ্জাবি তো পুরান হয়ে গেছে। তো পাঞ্জাবি খুব পছন্দ হয়েছিল, অফ হোয়াইটের উপরে নীল কালারে হাতের কাজ করা। কিনতে চাও? দামও বাজেটের মধ্যে, তোমার দেখলে পছন্দ হবে। আমার তো কত কিছুই পছন্দ হয়, কিন্তু চাইলে কি কিনতে পারি? না ঠিক আছে, টাকা না থাকলে বাদ দাও, পরে কেনা যাবে, সমস্যা নেই। তুমিও তো 3 বছর ধরে পুরানো হয়ে গেছো, কই চাইলে কি তোমারে বদলাইতে পারি? মানে কি বুঝো না? বসে বসে খাও তো, কোনো দুনিয়াদারি কোনো খবর আছে তোমার? জিনিসপত্রের যে দাম, সংসার কিভাবে চলে একটু আন্দাজ আছে তোমার? পাঞ্জাবি লাগবে না? আমি জানি আমাকে কিভাবে সংসার চালাইতে হয়। থাক, লাগবে না। কথা না বলে এখানে বসে বসে যাও, বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আচ্ছা, আরে কবির ভাই, ছুটির দিনে কই যেতেছেন? না একটু বাইরে ছিলাম আর কি, তো আপনারা দেখে তো ভাই মনটা খারাপ হয়ে গেল। কেন ভাই? সেদিন বলছিলাম না, পুরুষ মানুষ হইয়া মেয়েদের মতো অত খাটাখাটি করবেন না, যত বেশি খাটাখাটি করবেন বউ আপনার উপর পায়ে বসবে, আপনার বেশি করে খাটাবে, বুঝতে পারছেন? দেখেন ভাই, আমি তো আসলে চাকরি বাকরি করি না, ঘরে বসেই থাকি, তো কাজ বাজগুলোও যদি না করি তাহলে বউর উপরে চাপ পড়ে যায় না। দরকার হলে উনি কাজের মেয়ে রাখবে, আপনি কিসের জন্য চাকরির মতো খাটাখাটি করবেন? আরে ভাই কি বলতেছেন আপনি? নিজের সংসারের কাজ, সেটা নিয়ে এত হিসাব করলে কি চলবে নাকি? পুরুষ মানুষ হলো সিংহের মতো। এই যে আমার দেখেন, আমার বউ ঘরে আমার দিকে সারাক্ষণ কাঁপে, ঘরে বউ থাকতে আপনার তো কাজকর্ম করতে হবে কেন বলো তো? দেখেন ভাই, আমি তো চাকরি করি না, এটা সত্যি কথা। তাইলে ঘরের কাজগুলো তো আমারই করা উচিত, তো দেখতেও তো খারাপ দেখায়। হ্যাঁ, আর এটা তো আমারই সংসারের কাজ, করতে আমার খারাপ লাগে না, কেন করবো না আমি বুঝতে পারতেছি না। আরে ভাই, আপনি যেরকম বলতেছেন খালি চাকরি আপনার বউ একলাই করে, এই যে আমার বউ চাকরি করে না। আমার বউ যখন চাকরি করতো আমি তখন বেকার ছিলাম। একদিন আমার বউরে বললাম রাতে একটু পোলা মাংস রাঁধো, সাথে একটু বেগুন ভাজি থাকলো, আর একটু তরি তরকারি থাকলো। খাইতে বসছি, মাংস ঠিকই রাঁধছে, কিন্তু রাঁধছে ভাত, পোলাও রাঁধে নাই। কেমনটা লাগে? মেজাজ গেল গরম হয়ে, তারপরে হাত চলা শুরু হইলো, দিলাম একেবারে বসানি। তারপর কি, শেষ পর্যন্ত তার রাতে পোলাও রাঁধতেই হলো, কিন্তু মাঝখানে যে মাইকটা গেল। এটা কথা মনে রাখবেন, মেয়ে মানুষ হলো শক্তের ভক্ত, নরমের জব। কি ব্যাপার, তুমি বাজার না করে এভাবে চলে আসছো কেন? এইভাবেই চলে আসবো, কোনোদিনই বাজার করবো না। আমি বাজারে যাবো আর তুই ঘরে বসে উচ্চারণ করবি, পাইছিস কি তুই? এই তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ কি হয়েছে তোমার? কিভাবে তোর সঙ্গে কথা কমো এটা শিখে আসতে হবে আমার, না আমার যেমনি ইচ্ছে ওইভাবে কথা বলবো। চুপ, কোনো কথা বলবি না তুই। সত্যি করে বলো তো, সাহেব তোমার কি কিছু বলছে? ওই কে কি করবো, কে বলবে আমার? আমি কি পরোয়া করি? মানুষের কথা চলি আমি। আমার তো মনে হয় তোমার কিছু হয়েছে, তুমি আমার সত্যি করে বলো না সাহেব কি হয়েছে? এই নাম ধরে থাকবি না, তুই স্বামীর নাম মুখে লস, বাপ মায় কিছু শিখায় নাই, কত বড় বেয়াদব তুই। সাহেব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলতেছো আবল তাবল? আবার আমার নাম লইছস? মেনা থাপড়ায় মেনা শিখাম, এমন থাপড়াম তোরে, তোর চেহারা এখন যেমন লাগতেছে দেখতে, পার্মানেন্ট এরকম করে দেবো তোরে। এখন কিন্তু তুমি এক সপ্তাহের সাথে বাড়াবাড়ি করতেছো। আমি বাড়াবাড়ি করবো, আল্লাহর 30 দিন আমি বাড়াবাড়ি করবো, বাড়াবাড়ি করতেই থাকবো। এখন থেকে তুই চাকরি করবি, তুই বাজার করবি, তুই রাঁধবি, তুই ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিবি, সব তুই করবি। আমি ডাক দেবো না দিয়া তুই করবি জাহাপনা। জাহাপনা উচ্চারণ করতে গিয়ে যদি চন্দ্রবিন্দুতে ভুল করস তাইলেই মেয়ের খাবি তুই। দেখো সাহেব, আবারও তুই। তুমি কি করো এতক্ষণ এখানে? তোমাকে সে কখন থেকে ডাকতেছে, তোমার কান্দে কথা যায় না? আর না, আমি তো ছাদে আসছি শুকনা কাপড় নিতে, তুমি ডাকছো আমি শুনতে পাই নাই। তা শুনবা কেন? শিখছো তো খালি ফাঁকিবাজি করা। আচ্ছা, তোমার কিছু লাগবো? লাগবে মানে? কয়টা বাজে খবর আছে? আমার ক্ষুধা লাগছে না, আমি লাঞ্চ করব।
ও লাঞ্চ তো রেডি করে দিছি কখন টেবিলে, তুমি খাই নিলেই পারতা। আমি খেয়ে নেবো। তাহলে তুমি আসো কেন? মানে মানে কি, এই যে তোমার পিছনে যে এতগুলো টাকা খরচ করি আমি, এগুলো কি আসমান থেকে পড়ে? খরচ করলে তো আমি 3-3টা কাজের লোক পালতে পারি। আরে দোস্ত আর বলিস না, একটা খ্যাত বিয়ে করে আমার জীবনটাই শেষ। এমন একটা খ্যাত যে আল্লাহ আমার কপালে লিখছে এটা আমার জানাই ছিল না। সারাদিন বসে বসে কবিতা লিখে। আচ্ছা তুই বল, চিল মোড়ে থাকার জন্য একটা স্মার্ট লোক পাশে থাকা দরকার, সেটা আমার আছে? এই তুমি কি কথাগুলো আমাকে ইঙ্গিত করে বললা? আমার বিয়েটা তো তোমার সঙ্গেই হয়েছে তাই না? তোমাকে না বলে কি অন্য কাউকে বলতে যাব? আরে মানুষের কাছে জামাই সম্পর্কে এত দুর্নাম করা কি ঠিক বলো? দোস্ত একটু রাখ না, তোকে পরে ফোন দিচ্ছি। মানুষের কাছে যে তোমার সম্পর্কে এত কথা কই, তারপরে তো তোমার কোনো চেঞ্জ নাই। খ্যাত বিয়ে করছি আর কাগজের মধ্যে সারাদিন হাবিজাবি কি লিখো? ওরে বাবা, হাবি যাবি না, এটা তো কবিতা লিখি, কবিতা। ওরে আমার কবি রে, এতদিন ধরে দেখতেছি লেখাই যাইতেছো, এখনো তো একটা কবিতাও কমপ্লিট হইল না। শোনো, এই কবিতা কঠিন জিনিস, এইটা একটা কবিতা লিখতে মিনিমাম 5 বছর লাগে, বুঝতে পারছো? তুমি আমার ইয়ের কবি, একটা কবিতা লিখতে 5 বছর লাগে, খ্যাত কোথাকার। দেখো দেখো, আমার কিন্তু খ্যাত বলবা না। আমি বুঝি তুমি আমার খ্যাত বলে বলে অন্য ছেলেদের সাথে ফোনে কথা কও। তারা তো চেহারা দেখে না, খালি ফোনেই কথা কয়। চেহারা দেখলে জীবনের কথা কইতো না। বলি ভালো করি, তোমার মতো একটা আনস্মার্ট লোককে যে রাতে আমার পাশে ঘুমাইতে দেয় এটাই অনেক। ভালো লাগলে রাখো, না লাগলে ছেড়ে দাও। এরকম ভাবে তুমি আমার কথাগুলো বলতে পারলামই তো। আমি হতাশ, খুবই হতাশ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। হ্যাঁ, কিছু বলবেন? স্যার কিন্তু খুব ভালো মানুষ, থ্যাংক ইউ। রান্নাও করে খুব ভালো। আসলে এমন জামাই পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। মতিন ভাই, আপনি কি আর কিছু বলবেন? না ম্যাডাম, হয়েছে কি, কালকে কি স্যার বেশি কি রাগ করছিল? রাগ কেন করবে? আসলে ম্যাডাম হয়েছিল কি, কালকে দুপুরে আমি গেছিলাম বাথরুমে, তো বড় স্যারের ড্রাইভার রেখেছিলাম গেটে। এমন সময় স্যার, মানে শফিক স্যার আসছে আপনার জন্য খাবার নিয়ে। তো ও তো চেনে না, তো ওই মনে করছে কোনো অফিসে হয়তো পিউন হবে। তো ওই বলছে না, আমরা ঢুকাতে হইবে না, এখন ঢুকতে দিব না। ওই ঢুকতে দেয় নাই। এইটা নিয়ে স্যারের সাথে একটা হাতাহাতি, একটা মারামারি পর্যায়ে গেছে গা। আমি তখন এসে দেখলাম আমি শফিক স্যার, আমি এই সেটা মিসওয়াল করলাম। অবশ্য ড্রাইভারও সরি টরি কইছে, স্যার মনে হয় একটু কষ্টই পাইছে। ম্যাডাম, স্যার যেভাবে চলে আসলে বোঝাই জানে সে আপনার জামাই স্যার। এরকম একটা ঘটনা ঘটবে এটা আমি আগে থেকেই জানতাম। এটা তো নারী পুরুষের পার্থক্য। পুরুষ তুমি যাই করো, দিন শেষে লেডিস ফার্স্ট। আপনি কিন্তু চরম পুরুষবাদী কথা বলছেন কবির ভাই, এটা কিন্তু ঠিক না। মুখে যতই বলে নারী অবলা, কিন্তু দিন শেষে পুরুষ সবচেয়ে অবহেলিত। তাই? সেটা কিরকম? কেন দেখেন না, চারদিকে নারীদের জয় জয়কার, তারাই তো সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায়, তাই না? তো এটা তো নারীদের অর্জন, এটা তো আপনার আরো প্রাউড ফিল করার কথা। সেটা না করে আপনি উল্টা হিংসা করছেন। আরে বাবা, হিংসা করবো কেন? এটা তো আমাদের কপাল। এই যে আপনার দিয়ে বলি, এই যে প্রমোশন লিস্টটা ছিল, এটার মধ্যে আমার নামটা কিন্তু আগে ছিল, আপনার নামটা পরে ছিল, কিন্তু আমার নাম বাদ পড়ে গেল, আপনার প্রমোশনটা হয়ে গেল। কারণ ম্যানেজমেন্ট বোধহয় আমার কাজে বেশি খুশি। হ্যাঁ, কোন কাজে যে খুশি সেটা আপনি আর আপনার ম্যানেজমেন্ট ভালো করে জানেন। মানে লেডিসদের এই একটা সুবিধা, লেডিসদের স্বেচ্ছা 1 পা আগায়, 10 পা আগায় নেওয়ার লোকের অভাব হয় না, বুঝতে পারছেন? কবির ভাই, আপনি কিন্তু চরম ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। অবশ্য যার ঘাড়ের উপরে বেকার স্বামী বসা,
তার তো বাড়তি কিছু করাই লাগে, কি বলেন মিস না, সরি সরি মিস না, মিসেস নাদিয়া। মাইন্ড করলেন? মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে। এই ধর ধর, এই ধর দিবে না, থামো। কি ভাই? এই থামো থামো, চিন্তাই এই থামো, ধর দিবে না, আসো আসো। ধরো। এই ওর ধরেন ধরেন, এই ধরেন ওকে ধরেন, শক্ত করে ধরেন, ধরেন শক্ত করে ধরেন। কেন আমার তো আমি তো কোনো দোষ করি নাই স্যার। আপনি দোষ না করলে দৌড় দিলেন কি লিগা? আরে সবাই দৌড় দিছে, বলতেছে ছিনতাইকারী ভয়ে আমিও দৌড় দিছি। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি মোবাইলে জুয়া খেলতেছিলেন কেন? কি বলেন, জুয়া খেলবো কেন? আমি জুয়া খেলি না। আপনি আমার সাথে ফাজলামি করেন? আপনি একজন সরকারি লোক, আপনার লোকে ফাজলামি করবো কেন আমি? তাহলে বলেন আপনার সাথে কে কে ছিল পার্টনার? স্যার কি বলতেছেন, জুয়া আমি বুঝি না স্যার। আমার বউ যদি শুনে এটা। সবার বই জুয়া অপছন্দ করে, নাটক না করে এখন বলেন আপনার সাথে কে কে ছিল? স্যার বিশ্বাস করেন স্যার, আমি স্যার আমার 14 গোষ্ঠীতে জুয়ার ব্যাপারটাই নাই। লাগলে আপনি আমার বউরে জিজ্ঞেস করেন। আরে উনি তো দেখতেছি বউভক্ত স্বামী, সেই শুরু থেকে খালি বউয়ের কথাই বলতেছে। স্যার ঢাকা শহরে থাকার মধ্যে আমার একটা বউই আছে, না থাকলে না খেয়ে মরে দিতাম। সহজে স্বীকার করবে না স্যার, দুইটা বসাইলে ঠিক সব বেরোয় আসবে। আপনি এইভাবে কথা বলতেছেন কেন আমার সঙ্গে? হ্যাঁ, জানেন আমি কে? এই আপনি কে জানার দরকার নাই, ওটা আমাকে কোনো দরকার নাই। এখন বলেন আপনার সাথে কে কে ছিল? আমি কে সেটা জানলে আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারতেন না। এই দেখেন তো কোনো পলিটিক্স টলিক্স করে কিনা, একটু খোঁজ খবর নেন। না পলিটিক্স করি না স্যার আমি। তাহলে আপনি কি কোনো সিআইপি ভিআইপি ডান হাত? জি না স্যার। কোনো প্রশাসনের কেউ? না স্যার। তাহলে আপনি কে? স্যার আমি কেউ না স্যার, বিশ্বাস করেন আমি কেউ না। আমার বউ একজন চাকরিজীবী, এই যে এরা সবাই জানে, একটু জিজ্ঞেস করেন। এই ওনাকে চিনে? এই ধরো ওনাকে, ধরো। এই দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, তুমি এভাবে দৌড়াতেছো কেন রাস্তার মধ্যে? জগিং করতেছি। জগিং করতেছো, তাও এই ড্রেস পরে? আরে ড্রেস কোনো ব্যাপার না, ফ্যাট কমলেই হয়। তুমি করতেছো এক্সারসাইজ, আবার তুমি ওজন কমাবা, এইটাও আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ বিশ্বাস করতে হবে, কারণ আছে। কারণ আমি অনেক চিন্তা করে দেখছি, এরকম সুন্দরী একটা মেয়ের পাশে আমি বেমানান, বুড়ি টুড়ি হয়ে গেছে। এই জন্য ডিসিশন নিচ্ছি ব্যায়াম করবো, ফ্যাট কমাবো, হ্যান্ডসাম হয়ে যাবো। কত চেষ্টা করলাম তোমাকে জিমে পাঠানোর, একদিনও যাও নাই। কয়দিন গেলে বোঝা যাবে যে তোমার দম কত। এখন উঠো, রিকশায় উঠো। জীবনে রিক্সা উঠবো না, তুমি আমার ইগোতে আঘাত করছো না। কয়দিন পরে আমার দম চলে যাবো, রিক্সা উঠবো না, তুমি যাও। আরে হইছে, এত দৌড়ানো লাগবে না, উঠো না, বাসায় যাব। তুমি যাও, তোমার রিক্সার পিছন পিছন আমি দৌড়াবো, যাও। আজকে আর দৌড়ানো লাগবে না, উঠো চলো। তোমার আমি বলছি রিকশায় উঠতে। উঠবো না। তার মানে আপনি শুধু জুয়ারই না, একজন ইফটিজারও। কত বড় সাহস আপনার, দিনে দুপুরে একজন ভদ্রমহিলার হাত ধরে টানাটানি করছেন। এই ওনাকে অ্যারেস্ট করো। এক মিনিট, অ্যারেস্ট করবে মানে? আপনি এসব কি বলছেন? ম্যাডাম আপনি কোনো চিন্তাই করবেন না, পুলিশ জনগণের বন্ধু। সেটা ঠিক আছে, কিন্তু আপনি ভুল বুঝতেছেন। থানায় নিয়ে জিজ্ঞাসা করলে বুঝবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। বিশ্বাস করেন স্যার, আমি আসলে ম্যাডাম উনি আপনাকে কতদিন ধরে বিরক্ত করে? উনি আমাকে বিরক্ত করবে কেন? আরে ম্যাডাম আমি তো নিজের চোখেই দেখলাম উনি আপনার হাত ধরে টানাটানি করতেছে। আপনি জানেন উনি আমাকে ডিস্টার্ব কেন করবে? উনি আমার হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড হতেই পারে, উনি আপনার হাজবেন্ড, এই বেয়াদবটা আপনার হাজবেন্ড। ক্লিয়ার। আমি আপনার বলছিলাম না যে আমার একটা বউ আছে এবং সেই বউ চাকরিজীবী, এই তার হাত আমি ধরে আছি। আচ্ছা ইন্সপেক্টর, আমি বুঝতে পেরেছি কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ইটস ওকে। আপনারা যান, থ্যাংক ইউ। আসো, তুমি আসো। স্যার দোয়া করেন, আসি। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। এই লোক বলে মহিলার হাজবেন্ড। চলেন। আচ্ছা, ওই অ্যাঞ্জেল সাদিয়া তোমাকে আর মেসেজ দেয়? আরে না, তুমি না ব্লক করে দিছো তারে। না ঠিক আছে, তারপরে অন্য আইডি খুলেও তো দিতে পারে। আরে না না, অন্য আইডি থেকে দিবে কেন?
আর শোনো, সে জানে আমি শুধু তোমারই ভালোবাসি। আচ্ছা শোনো না, আমি তোমার জন্য একটা কবিতা লিখছি। তাই নাকি? হ্যাঁ, শুনবা বলি? আচ্ছা শোনো শোনো। আমি যদি কোকিল হই, তুমি হলে আমার কাক। আমি যদি কবিতা হই, তুমি হলে আমার সাদা বক। কেমন হয়েছে কবিতাটা? অসাধারণ অসাধারণ, দারুণ। আরও একটা লিখেছি, শোনাবো? এই আমি তো লিখতেছি নিজে, তো পরে শুনলে হয় না? ও বুঝছি, আমার কবিতা শুনতে তো তোমার এখন ভালো লাগবে না। অ্যাঞ্জেল সাথে যদি শোনাতো তাহলে তোমার খুব ভালো লাগতো। আরে না, কি কি আরে না, শোনাও তুমি, বলো বলো আবার কবিতা বলো। হ্যাঁ ঠিক আছে, শুনাই? হ্যাঁ শোনো শোনো। আমি হলাম বনলতা, তুমি আমার ঘাস পাতা। আমি হলাম ফুল, তুমি আমার ভুল। সুন্দর না কবিতাটা? হ্যাঁ দারুণ দারুণ, এটা খুব সুন্দর। আরেকটা শুনাই? পরে শোনালে হয় না? না, এখনই শোনো। মরিচ গাছে সাদা ফুল, তোমার লেখা অনেক ভুল। লেখা দেখে হাসবে না, আমার কথা ভুলবে না। সুন্দর না? দারুণ দারুণ দারুণ। আরেকটা শোনাই? তুই আমার মাফ করে দে। এই নাও কফি। তুমি কফি বানাইছো, আমারে বললেই পারতা, আমি বানাইতাম। না, মনে হলো অনেক দিন একসাথে কফি খাই না, তাই বানালাম। হ, খাও। তুমি না ঘুমাইছিলা? হ্যাঁ, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর ঘুমও আসছিল না, তাই ভাবলাম কফি বানাই। তা তুমি এত রাতে ছাদে কেন? না, একলা একলা রাতের আকাশ দেখার একটা অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগে। তুমি এমন কেন শাহেদ? কেমন? তুমি কি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে না? দেখো না, অন্যান্য পুরুষরা কেমনে দাপটের সাথে বউ সামনে থাকে, তুমি কি কোনোদিনই পারবা না? আমি পারবো না, আমি হয়তো বেকার, আমার তো রোজগার নাই। তুমি একজন কর্মক্ষম মানুষ হয়ে তুমি বেকার, তোমার রোজগার নাই, সেটা কেন ভাবছো কোনোদিন? ভাবছি না দিয়া, কিন্তু আমার তো মামা নাই, চাচা নাই, আমার চাকরি দেবে কে? আর আমি তো খুব একটা মেধাবী মানুষ না। দেখো সাহেব, সবার মামা চাচা থাকে না, সবাই মেধাবীও হয় না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, সবাই কি চাকরি করে? চাকরি করাটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে সংসারের দায়িত্ব নেয়া। যারা চাকরি বাকরি করে না তারা কি তাদের সংসার চালায় না? তুমি তুমি কেন বুঝো না? তুমি যে কোনো কাজ করো না, তুমি বউয়ের টাকায় চলো, মানুষ তোমাকে নিয়ে নানান কথা বলে, মানুষ তোমাকে নিয়ে টিটকারি করে, তোমার কি একটুও খারাপ লাগে না? লাগে না দিয়া, খারাপ লাগে মাঝে মাঝে, মনে হয় সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাই কোনোদিন। শোনো সাহেব, জীবনে সমস্যা তো থাকবেই, সমস্যাকে এড়িয়ে যাওয়া তো কোনো সলিউশন না। তুমি তো সমস্যা থেকে পালায় বাঁচতে পারবা না, তোমাকে তো সমস্যাটা ফেস করে সেটা সলিউশন বাইর করতে হবে, তাহলেই না তুমি জীবনে কিছু একটা করতে পারবা। হ্যাঁ, কিন্তু নাদিয়া, আমার না ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে আমি পারবো না, আমার দিয়ে কিছু হবে না, এটা সবসময় আমার এটাই মনে হয়। কিসের এত ভয় তোমার? আমি তো জানি তুমি পারবে, আমি আছি না তোমার সাথে। কি ভাবছো? নাদিয়া, আমার না কেন জানি মনে হইতেছে পারবো, নিশ্চয় আর তুমি পাশে থাকলে আমি পারবো।
ভাই, আরে ভাই কই যান আপনি? ও ভাই, আমি তো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাইতেছি। আপনি চাকরি করবেন? হ্যাঁ, সেটাই তো চিন্তা করলাম ভাই। আরে কি বলেন, যে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। আপনার হচ্ছে সেই দশা। ঘরে চাকরিজীবী বউ থাকতে আপনি কিসের জন্য আবার চাকরি করতে যাবেন বলেন তো? ভাই, আমি তো ঘরের কাজটাই করতে চেয়েছিলাম, আমি এনজয়ও করতাম, কিন্তু মুশকিল হচ্ছে আশপাশের মানুষ এটা এনজয় করে না। আশপাশের মানুষ এটা নিয়ে নানান কথাবার্তা বলতে পছন্দ করে, তাদের বিনোদনের খুব অভাব। তারা আমার স্ত্রীর কথা শোনায়, আমার স্ত্রীর মন খারাপ হয়, সে আবার এসে আমারে কথা শোনায়। তা ভাবলাম একটা চাকরি করলেই যদি সমাধান হয়ে যায়, তাহলে চাকরি করি। হ্যাঁ ঠিক আছে, তো এই আপনার ওয়াইফের তো প্রমোশন হয়ে গেছে, অনেক টাকা বেতন। হ্যাঁ, যত টাকা বেতনেই পাও, চাকরি আমার একটা করতেই হবে ভাই। তো আপনার বউয়ের প্রমোশনটা কেমন হয়েছে ঠিক আপনি জানেন? মানে আসলে কেমনে যে কই আপনারে, আপনি তো আমার অনেক নিজের মানুষ। আপনার মানুষ হিসেবে আপনার বলা উচিত। আপনি আবার এই কথাটা শোনার পরে কি মনে করবেন সেটা আমি বুঝতে পারতেছি না। যাক, আমি কি বলবো আপনারা বলেন। আপনি কি বলতে চেয়েছেন খুলে কোন? শোনেন, আপনার ওয়াইফ নাদিয়ার সাথে আমাদের বসের একটা সম্পর্ক আছে। শোনেন, আপনি রাগ করেন না। আপনি যদি বিশ্বাস না করেন আমার কথা, আপনি অফিসে যান, অফিসে খোঁজ খবর নিয়ে দেখেন, সবাই জানে, এটা আমার কথা না ভাই। শোনেন, আমার বউরে আমি ভালো করে চিনি, খুব ভালো করে চিনি। একবার বলছেন ফার্দার এই ধরনের কথা বলবেন না। ভাই, সবাই সবার বড় খুব ভালো করে এসেছেন। আপনি তো খোঁজ খবর রাখেন না, কোথায় যায়, কি করে না করে, অফিস থেকে কোথায় যায়। আসলে তো আপনার বড় চরিত্র ভালো না ভাই। কি বললেন আপনি? যা বললাম এটাই সত্য। কি ব্যাপার, কি দেখেন? কি বলছেন আপনি? ভাই, আপনি আমাদের যতই মারেন, আমি যেটা সত্য সেই কথাই বলছি, আপনার বড় চরিত্র ভালো না। কবির ভাই, আপনার এই অবস্থা কেন? দিছে ফাটায়। কে ফাটায় দিল? সন্ত্রাসী পাঠাইছি। নাদিয়া ম্যাডাম শুধু কাজের লোক বিয়ে করে নাই, সন্ত্রাসী বিয়ে করছে। জেলে ঢুকাই দিয়েছি, আর বাড়িতে পারবে না, জিন্দিগিতে লাল দালান থেকে বাড়িতে পারবে না। এই যে নাদিয়া ম্যাডাম আছে না, তারে বিয়ে করার অপরাধে তাকেও জেলে ঢুকানো দরকার ছিল। কি তাকায় আছেন, কে যান এখান থেকে, ডেস্কে যান। এই দারোয়ান, তুই এনে কি করিস? যা যা, মাথা ফাটছে আমার, তামসা দেখিস না। ওরে বাবা, নাদিয়া, আমি না খুব টেনশনে ছিলাম। কেন? না, আমি ভাবতেছিলাম যে তুমি হাজতে আমার ডিভোর্স লেটার পাঠাবা। ডিভোর্স কেন দিব? তোমার কলিগরে মারলাম, মেয়েরা হাজতে গেলাম, আমি দাগি হয়ে গেলাম না, ওয়ান্টেড। ওয়ান্টেড এই শব্দটা এখন আমার কাছে অনেক বেশি পজিটিভ। আগে তো তুমি ওয়ান্টেড ছিল না, বাট নাও ইউ আর ওয়ান্টেড টু মি। মানে বুঝি নেই, কিন্তু আমি তুমি এই ঘটনাটা না ঘটালে তো আমি কোনোদিন জানতেই পারতাম না যে তুমি আমাকে এত ভালোবাসো। নাদিয়া, আসলে আমরা মানুষ তো দুজনই ভালো, কিন্তু সমস্যা খালি বোঝাবুঝির, একজন আরেকজনকে বুঝি না। যেমন আমি ভাবতেছিলাম যে আমি দাগি, তাই রিজেক্টেড, আর তুমি ভাবতেছিলা যে এই লোকটার চরিত্রে এই দাগটার অভাবে আমার ভালোবাসা আটকে গেছিল। খুব সুন্দর করে গুছায় কথাটা বললা তো। কি? আমার মনে হয় একজন আরেকজনকে বুঝতে পারতেছি।